শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হবেন, মমতা বোধহয় আগে থেকেই সেই বিষয়টা জানতেন। আর সেই কারণে শুভেন্দু অধিকারীর নামের শুভ আর নন্দন এই শব্দ দুটো একত্রিত করে শুভনন্দন কথাটা আগে থেকেই তৈরি করে রেখে দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে অভিবাদন জানানোর জন্য। আরে সিরিয়াসলি নেবেন না। এই মুহূর্তে পালা বদলের পর সোশ্যাল মিডিয়াতে যে ধরনের মশকরা, টিটকিরি, কটাক্ষ, ইয়ার্কি যা চলছে, সেখান থেকে এইরকম 2-4 পিস ফচকেমি খুঁজে নিতে আপনারও খুব বেশি সময় লাগবে না। আবার আপনি যদি খুব সিরিয়াস কিছু খুঁজতে চান, তাহলে এই বিষয়টাও অবশ্যই চোখে পড়বে যে তখন 2018 সাল, মানে 2018 অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে শুভেন্দু অধিকারীর সংঘাতের বিষয়টা কিন্তু আরও গভীর হচ্ছে, আরও একটা নতুন মোড় নিচ্ছে। এবং সেই সময় সবকিছু ঠান্ডা রাখার জন্য শান্তির বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মঞ্চের ওপর থেকে বলেছিলেন, আমার পরবর্তী প্রজন্ম অভিষেক শুভেন্দু। এবং সেখানেই বলতে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলছেন, তার মাত্র 8 বছরের মাথায় প্রথমটাকে সত্যি করার মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়ার তুমি জেদে তিনি দ্বিতীয়টাকে সত্যি করে চলে গেছেন। মানে শুভেন্দু অধিকারী সত্যিই আজ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী প্রজন্ম পশ্চিমবঙ্গের বুকে। এবং এখানেই বলতে হয় যে তারপরেও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এই ভয়ঙ্কর ভরাডুবির দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যে কজন জিতেছেন বিধায়ক, তাদের একটি সভাতে ডেকেছিলেন, তাদের নিয়ে তিনি একটা মিটিং করেছেন। এবং সেই মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জয়ী বিধায়কদের উদ্দেশ্যে বলেছেন যে অভিষেক কিন্তু এবারে খুব খেটেছে, খুব লড়াই করেছে, আপনারা সবাই উঠে দাঁড়িয়ে অভিষেককে সম্মান জানান। মানে জেতা বিধায়কদের শুধুমাত্র বসে বসে সম্মান জানালে হবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে উঠে দাঁড়িয়ে সালাম ঠুকতে হবে। এবং পয়েন্ট টু বি নোটেড, এমন একটা মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন তৃণমূলের এইরকম মুখ থুবড়ে পড়ার পরে, যেখানে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু জয়ী বিধায়করা কিন্তু উপস্থিত হননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জয়ী বিধায়করা উপস্থিত হননি, বেশ কিছু এরকম রয়েছেন। সেই রকম সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, অভিষেক খুব খেটেছে, আপনারা সবাই উঠে দাঁড়ান, ওকে আপনারা সবাই সম্মান জানান। একজন জয়ী বিধায়ক তিনি একটি সংবাদ মাধ্যমকে বলছেন যে সম্মান জানাতে হবে, ঠিক আছে, বসেও তো হাততালি দেওয়া যায়, উঠে দাঁড়িয়েই হাততালি দিতে হবে তার কি মানে আছে? বিশেষ করে জেতা বিধায়কদের মধ্যে যেখানে দলের প্রবীণ নেতারা রয়েছেন, তারা উঠে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য হাততালি দিচ্ছেন, এই দৃশ্যটা স্বাভাবিকভাবেই খুবই অস্বস্তিকর ছিল। দেখুন, এই যে তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়করা রয়েছেন, তার মধ্যে অনেকেই দল পাল্টাবেন, সে তো বোঝাই যাচ্ছে। এবার তারা বেছে নেবেন তারা কোন দিকে যাবেন, আইএসএফে যাবেন, হুমায়ুন কবিরের দলে যাবেন, তারা কংগ্রেসটা করবেন, নাকি বিজেপির দিকে আসার চেষ্টা করবেন, আর কারা থেকে যাবেন, এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কারা থেকে যাবেন, এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে অবশ্যই আর একটা দৃশ্যের কথা কিন্তু আপনাদের সামনে রাখতেই হবে। অদ্ভুত সে সমাপতন। বামেদের যখন পতন হয়েছে, মানে 2011 তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, সেই সময়টায় আমরা আমাদের এই ছোট্ট টিমের মধ্যে যে কজন আমরা আছি, আমরা তখন সবাই কলেজের কোনো না কোনো স্তরে রয়েছি। কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড ইয়ারে, কেউ পোস্ট গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ারে, কেউ বিএসসি পড়ছেন, কেউ এমএ পড়ছেন, এরকম পরিস্থিতিতে সব রয়েছি আমরা। তো সেই সময় যেটা দেখা গিয়েছিল যে পালা বদলের ঠিক আগে আগে বিশিষ্টজন, বুদ্ধিজীবী, তাদের মধ্যে অনেকেরই অভিমুখ ঘুরে গিয়েছিল। কিন্তু তারপরেও বামেদের সঙ্গে একটা সমর্থন ছিল, তাও কিছু লোকজন বামেদের সঙ্গে গেঁথেছিলেন। সেইখানে শেষ ধাক্কাটা আসে 2016-তে, যখন দেখা যায় শুধুমাত্র 2011 নয়, 2016-তে, তার আগে অলরেডি নারদা সারদা বিভিন্ন রকম দুর্নীতি হয়ে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় চলে এসেছেন। সেই সময় গিয়ে শেষ ধাক্কাটা লাগে এবং বামেদের দিকে যে কজন পড়েছিলেন তার মধ্যে বেশিরভাগই সেই সময় একদম উড়ে বেরিয়ে চলে আসেন তৃণমূলের দিকে, এবং তারা বুঝতে পারেন যে এখন তো লাভ করতে গেলে এদিকেই যেতে হবে, বামেদের সঙ্গে থেকে আর কোনো লাভ নেই, এবার তো তৃণমূলেই যেতে হবে, কিচ্ছু করার নেই। এবং তারই সঙ্গে বামেদের নিচু তলার বেশ কিছু কর্মী সমর্থক, তারাও কিন্তু তৃণমূলের দিকে ঝুঁকে পড়েন। কিছু লোকজন বাধ্য হন, কিছু লোকজন স্বেচ্ছায় চলে যান। তারা আবার বামেদের একটা অল্টারনেটিভ খুঁজে পান রামে 2019-এ, অর্থাৎ বিজেপিতে। আপনারা জানেন এই নিয়ে বহুবার চর্চা হয়েছে যে বামেদের ভোট কিভাবে বিজেপির দিকে ট্রান্সফার হয়ে যায়, এবং বিজেপির সব থেকে ভালো ফলাফল তখনও পর্যন্ত দেখতে পাওয়া যায় 2019-এ। এই কথাগুলো বললাম, এই এতটা ইন্ট্রোডাকশন দিলাম এটা বলার জন্য যে বামেদের পতনের পর তাদের আনুগত্যেও কিন্তু একটা ধাক্কা লেগেছিল। 34 বছর শাসন করার পর যখন বামেদের পতন, তাদের আনুগত্যে একটা জোরে ধাক্কা লেগেছিল। আর এখন দেখা যাচ্ছে 15 বছরের শাসনের পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যে দল তৈরি করেছেন, তার নিজের যে সংগঠন, সেই নিজের দলের লোকজন
কে কত আগে ছেড়ে চলে যেতে পারবেন, কে কত তাড়াতাড়ি পাল্টি মারতে পারবেন, সেই নিয়ে একেবারে প্রতিযোগিতা লেগে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হতো স্ট্রিট ফাইটার। সেই স্ট্রিট ফাইটার তার নিজের দলের ভেতরের লোকজনকেই নাকি চিনতে পারেননি। মানে পরাজয়ের সঙ্গে সঙ্গে তার নিজের দলের লোকজন এখন তাকে বধ করার জন্য উঠে পড়ে লেগেছেন। এমন সব লোকজন যারা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটাকে ব্যবহার করে গাড়ি বাড়ি টাকা পয়সা কি না করেছেন, তারা পর্যন্ত এখন কিন্তু পরাজয়ের সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় পা তুলে দেওয়ার জন্য রাজি। এমনই এক সংগঠন, এমনই এক দল তিনি তৈরি করেছেন। মানে এতদিন ধরে বলা যেতে পারে তিনি একটা তাসের ঘর, তাস দিয়ে প্রাসাদ তৈরি করেছিলেন। পরাজয়ের সঙ্গে সঙ্গে সেই প্রাসাদ একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে লেগেছে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে আনুগত্যে এই রকম ধাক্কা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী, তিনি যার উপরে ভরসা করবেন, তার যে কাণ্ডারি, যার দিকে তিনি তাকাবেন, সেই কাণ্ডারি, সেই দলের সেকেন্ড ইন কমান্ড, কই তাকেও তো দেখতে পাওয়া যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছে তিনি বলেছেন যে রাস্তায় থাকবো, আমরা লড়বো ইত্যাদি এবং ইত্যাদি, কিন্তু সেই কাণ্ডারি, সেই সেকেন্ড ইন কমান্ড, তাকে তো কোথাও দেখা যাচ্ছে না। এখনো পর্যন্ত তিনি সেই প্রাসাদে বসে আড়ালে মেঘনাদ হয়ে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটারের মাধ্যমে আছি আছি আমি আছি এই সমস্ত বার্তা দিয়ে যাবেন। এখনো পর্যন্ত এভাবেই তিনি মনে করবেন যে এভাবেই রাজনীতিটা করা যাবে, বিরোধী রাজনীতিটা করা যাবে। আর তার সেই প্রাসাদের সামনেটা দেখেছেন, তার বাড়ির সামনেটা মানুষজন দূর দূর থেকে বাসে ট্রেনে করে আসছেন শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে চোর চোর কথাটা বলে যাবেন বলে, চিৎকার করে চোর চোর বলে তারা চলে যাচ্ছেন। এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি। স্ট্রিট ফাইটার মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে না। তিনি মুখে বলেছেন রাস্তায় থাকবেন, তবে বস যা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে যে রাস্তায় থাকার কথা, সেখানে রাস্তায় কেউ নেই। স্ট্রিট ফাইটার 5 দিন হয়ে গেল বাড়ির ভেতরে বসে গালে হাত দিয়ে ভাবছেন। আর আগামীর সূর্য যাকে বলা হতো, সেই আগামী সূর্য যে কোথায় অস্ত গেছেন আর কবে যে তিনি আবার উদয় হবেন, সে কেউ জানে না। হিন্দু কাকে ভোট দিয়েছে, মুসলিম কাকে ভোট দিয়েছে, সেসব আলোচনা অনেক বড় ব্যাপার, সেসব আলোচনা পরে হবে। আপনার নিজের ঘর ছেদো, আপনি এসেছেন তাজমহলের গল্প বলতে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিণতি দেখে অবশ্যই কিন্তু আমাদেরও শিক্ষা নেওয়া উচিত। মানে ভাবুন একবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন জননেত্রী, তিনি জনবিচ্ছিন্ন হয়ে গেলে তার পরিণতি কি হতে পারে। এবং যখন ক্ষমতায় থেকেছেন তখন ঔদ্ধত্য একটা চরম সীমায় পৌঁছে তখন মানুষকে যেভাবে পায়ে ঠেলেছেন, তারপর এখন আশা করা যে এখন ক্ষমতা থেকে যাওয়ার পরেই মানুষজন এক লহমায় আবার ফিরিয়ে নিয়ে চলে আসবেন, এটা রাজনৈতিক এবং মানসিক বোকামি। আর এই পরিস্থিতি থেকে সত্যিই আমাদেরও শেখার আছে। আপনিও দেখবেন আপনার সুদিনে কারা আপনার পাশে আছে, আর একটু যাচাই করে নেবেন যে আপনার দুর্দিনে তারা আদৌ আপনার পাশে থাকবে নাকি শুধু সুদিনের ক্ষীরটা খেয়ে চলে যাবে। এবং দেখে নিন আপনার দুর্দিনে কারা পাশে আছেন, তাদের একদম কিন্তু পায়ে ঠেলবেন না, ঔদ্ধত্য দেখাবেন না। যে শিক্ষাটা পাবেন সেটা কখনো ভুলে যাবেন না। যাই হোক, এইবার আসি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার কথায়, তার মিটিংয়ের কথায়, তার রবীন্দ্র জয়ন্তীর কথায়। এবং এই যে দৃশ্য দেখতে পাওয়া গেল, সেটাও কিন্তু বেশ হাস্যকর একটা দৃশ্য। যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিরোধীদের কোনো কর্মসূচি, মিটিং, মিছিল করার অনুমতি দিতেন না, তিনি আজ এসে অভিযোগ করছেন যে তাকে অনুমতি দেওয়া হয়নি। এটা তো মোটামুটি একটা চলতি কথা হয়ে গিয়েছিল যে শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা থাকাকালীন যদি কোনো রকম কোনো সভা মিছিল করতে হয়, হাইকোর্ট থেকেই অনুমতি নিয়ে আসতে হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অভিযোগ হচ্ছে তিনি রবীন্দ্র জয়ন্তী করার জন্য পারমিশন চেয়েছিলেন, অনুমতি চেয়েছিলেন, প্রশাসন অনুমতি দেয়নি। সেই কারণে কালীঘাটে তিনি নিজের বাড়িতেই একটা রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানের আয়োজন করেছেন। এবং সেখানেও গত বছর পর্যন্ত সরকারি যে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান, বিরাট বড় মঞ্চ, বিরাট বড় রবীন্দ্রনাথ ঠাকুর ফুলে ফুলে একেবারে চারিদিক ঢেকে আছে, সেই জাঁকজমকের পাশে আপনি যদি কালীঘাটের সেই মঞ্চ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের সেই রবীন্দ্র জয়ন্তী পালনের ছবিটা রাখেন, এই কন্ট্রাস্টটা কিন্তু সাংঘাতিক। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তার এই কালীঘাটের বাড়ির রবীন্দ্র জয়ন্তীর মঞ্চ থেকে যে টোনে কথা বলতে শোনা গেল, শেষ কবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এইরকম টোনে কথা বলতে শুনেছেন আপনি মনে করে দেখতে পারেন, আমি তো মনে করতে পারছি না। যাই হোক, তো প্রথমত যেটা দেখা গেল, প্রেসের অনুপস্থিতি। বড় বড় মিডিয়া হাউসের অত বেশি লোকজন নেই, বড় বড় মিডিয়া হাউস ওটাকে কভার করছে না সেভাবে, করবেই বা কেন? বর্তমান মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের অনুষ্ঠান এত বড় করে হচ্ছে, সেদিকেই সমস্ত মিডিয়ার চোখ রয়েছে। এবার সেটা ছেড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান দেখাতে গেলে আবার টিআরপি রেগে যাবে। অতএব সমস্ত চোখ, সমস্ত ক্যামেরা, সমস্ত লাইভ সবকিছু হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে, সবকিছু দেখানো হচ্ছে।
তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মনে হয় প্রেসকেও বলতে হয়েছে হাত জোর করে যে বাবা আমি করছি, দয়া করে তোমরা এসো এসো এসো, আমি এটা করছি, তোমরা একটু কভার করো। সেই মঞ্চের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন। তিনি বললেন, আমি একটা কথা বলতে চাই, আমি বাম অতি বাম সবার কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা আসুন, আমরা একসঙ্গে জোট বাঁধি বিজেপিকে হারানোর জন্য। আপনারা যে কেউ চাইলেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, 4টে থেকে 6টা পর্যন্ত আমি অফিসে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা, এই যে কথা, এটা শুনে আমি জানি না কোনটা শুনে আপনি বেশি বিষম খেয়েছেন। এইটা শুনে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাম অতিবামদের জোট করার জন্য ডাকছেন, নাকি এইটা শুনে আপনি বেশি বিষম খেলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাইলেই যে কেউ যোগাযোগ করতে পারবেন, তিনি অফিসে থাকবেন, তার সঙ্গে যে কেউ চাইলেই কথা বলতে পারবেন। যেখানে তার নিজের দলের লোকজন বারবার এই অভিযোগ সামনে রেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা যায় না, তার সঙ্গে কথা বলা যায় না, দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছর ঘুরে যায় অপেক্ষা করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা পাওয়া যায় না, তার সঙ্গে কথাও বলা যায় না। যাই হোক, এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দেখুন, এখন এটা দেখার সময় নয় আমি কে ওকে, আমি রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে এই আবেদন আপনাদের সামনে রাখলাম, আসুন আমরা একসঙ্গে সকলে জোট বাঁধি। এখন আমাদের একটাই কথা ভাবতে হবে, শত্রু আমাদের বন্ধু, আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে বিজেপি। এইটাও কিন্তু বেশ একটা হাস্যকর কথা। মানে বিজেপির সমর্থকরা এখন বসে নিজেদের মধ্যে চর্চা করতে পারেন এই নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা দেউলিয়া হলে তিনি এখন বামেদের জোট করার জন্য ডাকছেন, আর বাম সমর্থকরা এটা নিয়ে চর্চা করতে পারেন যে উনি বামেদের জোটের জন্য ডাকছেন, উনি শয়তান নাকি উন্মাদ। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে আহ্বান জানিয়েছেন, সেখানে হয়তো রবীন্দ্রনাথই তার উত্তর হবেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা তিনি কতদূর যাবেন, কতদূর যেতে পারবেন সে তো সময়ই দেখিয়ে দেবে। তবে পশ্চিমবঙ্গের বুকে সহযোগিতা করার জন্য তিনি অন্য কাউকে পাবেন এমনটা কিন্তু একেবারেই মনে হয় না। তার নিজের দলের অনেকেই তার পাশে থাকছেন না। হয়তো 2011-র আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, বিরোধী নেত্রী হিসেবে মার খাওয়ার লড়াই, দীর্ঘদিনের একটা পরিশ্রমের ফল এবং তারপর ক্ষমতায় আসা, এই বিষয়টা যারা দেখেছেন, এই গোটা জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা করেছেন, তারা হয়তো থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। কিন্তু মনে রাখতে হবে, তারা কিন্তু সকলেই বেশিরভাগই বৃদ্ধ হয়েছেন আজ। এবং তারই সঙ্গে বলতে হবে যে নতুন প্রজন্ম যারা 2011-র পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় থাকা দেখেই তৃণমূলে এসেছেন এবং তৃণমূল করেছেন, তার মধ্যে কজন থাকবেন আর কজন কত তাড়াতাড়ি উল্টো দিকে যাবেন সেটা কিন্তু সময় বলে দেবে। সেটা দেখার জন্য অবশ্যই আমরা এখানে থাকব। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন তিনি তার দলে আগামী 5 প্রজন্মের নেতা তৈরি করে গেছেন। আদৌ তিনি কতটা কি তৈরি করতে পেরেছেন এবং তারা কতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন, সেই পরীক্ষা তো এইবার শুরু হলো। দেখুন, পশ্চিমবঙ্গ কেন, গোটা ভারত আপনি যদি দেখেন বা গোটা বিশ্বের আপনি যদি রাজনীতির দিকে তাকান, যারা সেই রাজনীতি নিয়ে চর্চা করেন, যারা রাজনীতি পড়েছেন, তারা বারবার একটা কথা বলেন, যে কোনো কিছুতে দুম করে একটা ইতি টেনে দিতে নেই, একটা ফুল স্টপ দিয়ে দিতে নেই। 7-5 না দেখে একটা কিছু মনে হলো আর এখানে ইতি টেনে দিলাম, এটা কিন্তু করা একেবারে উচিত নয়। রাজনীতিতে এটা বিরাট বড় ভুল। একটা সময় আপনি দেখুন না, মুরলীধর সেন লেন, সেখানে টিম করে একটা আলো জ্বলতো, 2-4 জন লোককে হয়তো দেখা যেত। আজ সেই জায়গায় একেবারে আলো ঝলমল করবে, মানুষের ভিড় দেখতে পাওয়া যাবে। আবার আপনি দেখুন অন্যদিকে কালীঘাট বলুন, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, হরিশ মুখার্জি স্ট্রিট কিংবা ক্যামাক স্ট্রিট, যেখানে সাধারণ মানুষজন রাস্তা দিয়ে মাথা তুলে হাঁটতে পর্যন্ত পারতেন না। ম্যাডামের গাড়ি বেরিয়েছে, স্যারের গাড়ি বেরিয়েছে হলেই তাদের একেবারে তটস্থ হয়ে দাঁড়িয়ে পড়তে হতো। যত দরকারি থাকুক না কেন, রাস্তাটা পর্যন্ত স্বাধীনতার সঙ্গে তারা পার করতে পারতেন না। তারা কিন্তু আজ একেবারে সেই জায়গায় খোলা মনে মাথা উঁচু করে ছুটে বেড়াচ্ছেন এবং সেই বাড়ির সামনে গিয়ে বলে আসছেন চোর 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 বলে চিৎকার করে তারা চলে আসছেন। এবার এই রকম প্রচুর উদাহরণ এবং কন্ট্রাস্ট আপনি দেখতে পাবেন। 15 বছরের এমন অনেক ঘটনা রয়েছে যার জন্য এবারে একদম তুলনা করে সামনে রাখতে হবে যে দেখুন ক্ষমতায় থাকাকালীন ওনারা কি বলেছিলেন আর এখন ওনারা কি করছেন। তো 15 বছরের সেই বিষয়টা তো বা হিসেবটা তো 15 মিনিটের মধ্যে সম্ভব নয়, আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো অবশ্যই সামনে আসবে। কিন্তু আমি একটা মজার কথা বলে আজকের পর্বটা শেষ করতে চাই। আপনারা জানেন আমাদের একজন লর্ড আছেন, মানে হঠাৎ যদি উঠলো কথা, দর্শক যারা তারা নিশ্চয়ই জানেন আমাদের সেই লর্ডের কথা। তবে এখন বেশ কিছু দেখছি নতুন লোকজন এসেছেন। মানে বিজেপির নেতারা যেরকম রাজ্যে বলছেন যে এখন কিছু নব্য বিজেপিকে দেখতে পাওয়া যাচ্ছে, যারা সমস্ত এখন বিজেপি হওয়ার জন্য বেশি জোরে জোরে ভাঙচুর করছে, বেশি সন্ত্রাস করছে, বেশি জোরে জোরে জয় শ্রীরাম বলছে। সেই রকমই দেখছি চ্যানেলেও বেশ কিছু নব্য বিজেপি এসেছেন। তারা সব বলছেন এখন যে আপনি কোথায় ছিলেন এতদিন। আমাকে তারা প্রশ্ন করছেন যে আপনি এতদিন কোনো কথা তাহলে বলেননি কেন? আপনি তৃণমূলের কটা দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন, আপনি তৃণমূলকে নিয়ে কটা কথা বলেছেন, এখন আপনি বেরিয়ে এসেছেন, আপনি কি ভয়ে এতদিন চুপ করেছিলেন?
তো তাদের উদ্দেশ্যে বলি, দেখুন আমি তো এখানেই ছিলাম, আমি এখানেই থাকবো, আমি আমার কাজ কালও করেছি, আজও করছি, আগামীকালও আমার কাজ করারই প্ল্যান আছে, কিন্তু আপনার জন্য আমার প্রশ্ন, আপনি মশাই এতদিন কোথায় ছিলেন? যাই হোক, আমাদের একজন লর্ড আছেন আর তিনি হচ্ছেন লর্ড কুণাল ঘোষ। এডিটার তার জন্য সেই স্পেশাল ছবি তৈরি করে রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার ব্যাপারটা হচ্ছে, এবারের নির্বাচনে ম্যান অফ দ্য ম্যাচকে এই নিয়ে প্রচুর চর্চা হচ্ছে। অনেকেই বলছেন শুভেন্দু অধিকারী, হতেই পারে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, একটা গোটা বৃত্ত সম্পূর্ণ করেছেন। আবার কেউ বলছেন যে বাইরন বিশ্বাস মশাই এবারের নির্বাচনের সেরা, মানে তার দল হেরে যাওয়ার পরেও তিনি নিজে গাড়ির মাথায় উঠে চোখে সানগ্লাস লাগিয়ে আবির খেলে যেভাবে নাচানাচি করেছেন, যা সব গান টান সামনে রাখছেন, বাইরন বিশ্বাস সেরা। তবে আমার মতে এবারের নির্বাচনের ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন লর্ড কুণাল ঘোষ। এবারের নির্বাচনের সব থেকে বড় জয়ী যদি কেউ থেকে থাকেন, তিনি হচ্ছেন লর্ড কুণাল ঘোষ। কুণাল ঘোষ যাকে সারদা দুর্নীতির সব থেকে বড় বেনিফিশিয়ারি বলেছিলেন, সেই সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি হেরে গেছে, কিন্তু তিনি নির্বাচনে জিতে গেছেন। এইটা নৈতিক জয় নয়, একেবারে বাস্তবিকই জয়। মনে রাখবেন, ইতিহাস তারাই গড়ে যারা এইভাবে আসে ফিরে। লর্ড কুণাল ঘোষ সেই সময় বলেছিলেন, আমি এখনো তৃণমূলে, তৃণমূল বলেছিল দূর হঠো। আজও কুণাল ঘোষ বলছেন, আমি কিন্তু এখনো তৃণমূলে। আজ তৃণমূল তাকে বলছে, কাছে এসো বাবা, বুকে এসো বাবা। আজকের পর্ব এখানেই শেষ করছি, পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।